সরকারের ৩ মাসের মাথায় মন্ত্রিসভার আকার বৃদ্ধির গুঞ্জন। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় ৮ নেতা, পুনর্বণ্টন হতে পারে দপ্তরও। সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। খানাখন্দ যানজটের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তর খান দক্ষিণ খানবাসী। ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কার কাজের ধীর গতি। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। ৪ জেলায় প্রাণ গেল আরও ৭ শিশুর। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। $৩৩,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে পর্যালোচনা চলছে একনেকে। ২ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মিত হলে সেচ সুবিধার আওতায় আসবে কয়েকটি জেলা। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি। কোথাও কোথাও জলাবদ্ধতায় জনভোগান্তি। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন যায় হাঁটু পানি চলে ড্রেন রাস্তায় হাঁটু পানি এদিকে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। পাল্লা ৩৫,০০০ কিলোমিটার বহন করতে পারে পরমাণু বোমা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। এ প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে। তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা। মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। আমাদের নলেজে নাই কি হবে না হবে। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্ত্রী হবে, অনেক রিশাফল হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এটা কোনো বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার এই না আর কি যে এটা হবেই বা এখন হবে বা তখন হবে, এগুলো কিছু বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে, আর কারো নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন উপযুক্ত বিবেচনা করবেন কাউকে দায়িত্ব দিতে পারেন, কারোর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে
ধারাবাহিকভাবে আমরা তুলে ধরেছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তরখান দক্ষিণখানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এলাকায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের, আর নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। সহকর্মী ফয়সাল মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটুর সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয়নি। যত লোককে জিজ্ঞেস করেন আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যায়। ওই আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকাই, গ্যাসের লাইন ঢুকাই, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় মানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতে। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না। রাস্তার কি অবস্থা দেন? আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যার সমাধান করেই তো কাজ করতে হচ্ছে। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। প্রকল্পের মেয়াদ শেষ, এখনো প্রকল্প হলো না, তার মানে কি মানুষের সাফারিংসটাও ক্রমান্বয়ে বাড়ছে। বর্ষায় তো একদমই এই এলাকার মানুষজন আসলে কোনোভাবেই এখানে বাঁচা বা চলাচলের মতো কোনো পরিবেশ নাই। তাহলে এই ধরনের এলাকায় যখন আমরা প্রকল্প নিব, সর্বোচ্চ প্রাধিকার থাকা উচিত যথাসময়ে শেষ করা। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্বকার কি বলবেন নগর অভিভাবক? ধীরগতি মাঝে মাঝে হয় না সেটা আমি বলবো না, এটা একটা কর্মযোগ্য, এখানে একটা বিশাল আর্থিক একটা ফান্ডের প্রয়োজন আছে। ফান্ড সম্বন্ধে আপনাদের অবগত আছেন, সেই সমস্যাটাকে নিয়ে আমরা মোকাবেলা করছি, আশা করছি এটা অচিরেই কেটে যাবে। ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সহকর্মী ফয়সাল মাহমুদ রাজধানীর দক্ষিণখানেই আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আপনার প্রতিবেদনটি দেখলাম ফয়সাল, এবং এই এলাকার যে বাসিন্দারা আছেন, কত ধরনের যে সমস্যা তারা তো নিজ মুখেই বললেন। নিশ্চয়ই ডিএনসিসির যিনি প্রশাসক মহোদয় তিনি তা শুনেছেন, এবং এই প্রতিবেদনটি প্রচারের পর তো আরও ভালোভাবেই দেখার কথা। তিনি যেমনটি বললেন যে ফান্ড সংক্রান্ত সমস্যার জন্য এরকম হচ্ছে, কিন্তু বছরের পর বছর তো প্রচুর মানুষ তাদের রাজস্ব আদায় করছে, কিংবা ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স এগুলো দিচ্ছে, তাহলে তারা কেন এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে?
বৃষ্টি, আমরা এইদিকে যেমন নাগরিকদের সাথে যখন কথা বলি তারা বলছেন যে আমরা গুলশান বনানী বা অন্যান্য এলাকার নাগরিকদের মতো কিন্তু আমরা আমাদের যে ট্যাক্স সেটি পরিশোধ করি, কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম সুযোগ সুবিধা পাইনি। এটা কিন্তু তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ ছিল। আমরা যখন বিষয়টি নিয়ে প্রশাসকের সাথে কথা বলছিলাম, তিনি এক জায়গায় তাদের যে ফান্ড সংকটের কথা বলছেন, এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন যে নাগরিকদের মধ্যে এখনও এই যে রাজস্ব আদায় কিংবা তাদের যে ট্যাক্স দেওয়ার পরিশোধের যে বিষয়টি সেটি এখনও সচেতনতা সেভাবে গড়ে ওঠেনি, অর্থাৎ তারা এখনও পরিপূর্ণভাবে নাগরিকদের থেকে এখনও যে ট্যাক্স আদায়ের যে বিষয়টি সেটি এখনও নিশ্চিত করতে পারেননি। ফলে এই জায়গায় দুরকম আমরা একটি তথ্য পাচ্ছি। কিন্তু এই যে এলাকাগুলো নতুন প্রায় 18টি ওয়ার্ড ডিএনসিসিতে যুক্ত হয়েছে কিংবা ঢাকা সিটি কর্পোরেশনের যে 2টি কর্পোরেশন রয়েছে যুক্ত হয়েছে, সেখানে প্রায় প্রত্যেকটি এলাকারই নাগরিকদের বাসিন্দাদের অভিযোগ কিন্তু তেমনই, যে তারা বলছেন অন্যান্য ঢাকার অন্যান্য এলাকার মতো তারা এখানে নাগরিক সুবিধা পাচ্ছেন না। একদিকে যেমন এমন অভিযোগ, অন্যদিকে যদি বলি প্রায় 10 বছর হতে চললেও এখানকার যে সড়ক ব্যবস্থা কিংবা ড্রেনেজ ব্যবস্থা কিংবা বর্জ্য ব্যবস্থাপনা কোনো কিছুই কিন্তু এদিকে পরিপূর্ণভাবে তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং সেটি কিন্তু বছরের পর বছর। আমরা যে রাস্তাটিতে এখন দাঁড়িয়ে আছি এটি দক্ষিণখানের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে প্রায় বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে, দক্ষিণখান থানা রয়েছে। এই প্রতিনিয়ত এই সড়ক ধরে হাজার হাজার মানুষের যাতায়াত, প্রতিনিয়তই তারা দুর্ভোগ পোহান এই সড়ক ব্যবহার করে। এখানে অনেক বাচ্চারা আসে, অনেক স্কুলের শিক্ষার্থীরা আসেন। একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কের জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, ফলে অনেকেই মারাত্মক দুর্ঘটনারও শিকার হয়েছেন। এখানে অনেকেই বলছেন তাদের বাচ্চার পড়ে হাত পা ভেঙেছে কিংবা গাড়ি উল্টে যাওয়ার মতো ঘটনা কিন্তু এখানে নিত্য নৈমিত্তিক। তো সেই জায়গায় তারা বারবারই এটি নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন, এর আগে যখন ইউনিয়ন পরিষদ ছিল তাদের সাথেও কথা বলেছেন। তাদের আসলে স্থায়ী এখন পর্যন্ত কোনো সমাধানের মুখ তারা দেখেননি। এর পাশাপাশি যদি বলি রাস্তা সংস্কার কিংবা যে নতুন করে যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে যে সকল কাজকর্মগুলো চলছে সেটিও কিন্তু এখনও পর্যন্ত তারা বলছেন দীর্ঘ সময় ধরে হচ্ছে এই কাজগুলো, ফলে নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পরে যে সুফল নগরবাসী পেত সেটি কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না। দুর্ভোগ তাদের পোহাতেই হচ্ছে। বৃষ্টি দুর্ভোগের আসলে শেষ নেই, কারণ আপনি যে রাস্তা সংস্কারের কথা বলছিলেন, একদিক থেকে সংস্কার হয় এবং সেটি ঠিক হতে হতে আরেক দিক থেকে আবার ভাঙা শুরু করে, এমনটি দেখছি প্রতিনিয়ত চিত্র। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল। হামের উপসর্গে গত 24 ঘন্টায় 4 জেলায় আরও 7 শিশুর প্রাণ গেছে। এর মধ্যে শুধু সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পরে নিয়ে সিলেটে 31 জনের প্রাণ গেল। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে 92 জন রোগী ভর্তি হয়েছেন, মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু মারা গেছে। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে 1 শিশুর প্রাণ গেছে। কুমিল্লায়ও মারা গেছেন 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। আমরা সিলেটে যাব, আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, এই হামের যেই সংক্রমণ এবছর শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সিলেটেই 31 জন শিশু মারা গেছে এবং উপসর্গ নিয়ে যে মারা গেছে সে সংখ্যা তো আরও অনেক বেশি। কি মনে হয়, যেহেতু টিকা কার্যক্রমও শুরু হয়েছে কিন্তু শিশু মৃত্যুর হার ঠেকানো যাচ্ছে না, আবার দেখছি 1 শয্যায় 1-এর অধিক রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে করে তো সংক্রামক রোগ, যেহেতু সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তো বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা? বৃষ্টি, আপনাকে প্রথমে একটু সংশোধন করে নেই। এখন পর্যন্ত যে 31 জন মারা গেছেন তাদের বেশিরভাগই আসলে হামের উপসর্গ নিয়ে, এবং আমরা এই মুহূর্তে আছি যেই হাসপাতালে, সেটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। প্রধানত আসলে এখানেই সবচেয়ে বেশি রুগীকে হামের উপসর্গ বা হাম রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে একই বেডে একাধিক রুগী, সেটি কিন্তু ওই চিত্র আমরা গত কয়েকদিন ধরে এখানে দেখছি, আজও সেই চিত্র আছে। মূলত এই হাসপাতালে শয্যা সংখ্যা 100। সকাল পর্যন্ত এই হাসপাতালে রোগী ভর্তি ছিল 110 জন। দিন যত গড়াচ্ছে প্রতি সময় আসলে ক্ষণে ক্ষণেই রোগী এখানে ভর্তি হচ্ছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ রোগী আসলে প্রতিদিন এখানে ছুটি হয় তার থেকে 2 গুণ অথবা 3 গুণ রোগী প্রতিদিন এই হাসপাতাল ভর্তি হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে
যে কি পরিমাণ আসলে সংকট, শয্যা সংকট রয়েছে এই হাসপাতালে। এই শয্যা সংকট কাটাতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 32 নম্বর ওয়ার্ড আসলে হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছিল। হামের উপসর্গ নিয়ে যারা যাবেন সেখানেও তাদের ভর্তি রাখা হবে। সেখানেও যে মোট 37টি শয্যা রয়েছে আইসিইউ সহ, সেগুলো কিন্তু এখন রুগীতে পরিপূর্ণ। সেখানে অতিরিক্ত রুগী ভর্তি নিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। অর্থাৎ এই যে প্রতিনিয়ত রুগী বৃদ্ধির যে বিষয়টি, সেই বিষয়টির কারণে আসলে শয্যা সংকট এবং এক বেডে একাধিক রুগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এবং এই যে মৃত্যুর যে সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ফুলেরা ঝরে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এই যে মৃত্যুর মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু এখনও নিশ্চিত হয়ে চিকিৎসকরা কিছু বলতে পারছেন না। তার মূল কারণ, টিকা দেওয়া হলেও যারা আসলে আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই টিকা নেননি, এমনটাই চিকিৎসকরা মনে করছেন। এবং যেই টিকাদান শুরু হয়েছে সেই টিকাদানের সুফল পেতেও আরও বেশ কিছুটা দিন অপেক্ষা করতে হবে, কারণ শিশুদের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হবে তার জন্য কিছুটা সময় লাগে। ফলে এই যে আসলে এই রোগীর স্রোত বা মৃত্যুর স্রোত, সেটি কখন গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে, সেটি এখনই আসলে তার ইতি টানা সুযোগ হচ্ছে না। তবে চিকিৎসকদের পরামর্শ বাচ্চাদের টিকার আওতায় নিয়ে আসা এবং যাদের হামের যে উপসর্গগুলো, অর্থাৎ জ্বর, র্যাশের মতো উপসর্গ দেখা দেয় তাদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন করা। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে নাবিল। যেমনটি বলছিলাম, দেশে হাম এবং উপসর্গে কিছুতেই মৃত্যুর যে সংখ্যা সেটি ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই শিশুদের প্রাণ যাচ্ছে, আর সন্তানহারা বাবা মায়ের কান্না থামছে না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশজুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলে কান্দ নেই। আমি আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই পারি, আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি করে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তার সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাদপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাদপুর গেছে গিয়া আমার নাতিনটা আমি দেনাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, সিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কত রাখতাম, যদি আমি টাকাটা দিত তাহলে আমার নাতিনটা কত না আল্লাহ বাচ্চা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে সঠিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে। সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রীর প্রত্যাশা, ধীরে ধীরে সংক্রমণ কমবে এবং তার অভিযোগ, বিগত 2 সরকার টিকা সংগ্রহ, টিকাদান ও ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছে। বলেন, সরকার এখন ছোঁয়াচে রোগটি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আমরা আজকে ৭৬,৬১৬ ভায়াল টেন্টেমাউন্ট টু 3,83,080 ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী জানান, রাতে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে তার গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি, যাকে আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখলেন, এবং সে ধর্ষণ চেষ্টাও চালায়। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় কয়েকজন। অভিযুক্তকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ওই ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত সেইভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। বিশ্ববিদ্যালয়ে যে অংশে এই ক্যামেরাগুলো আছে, কোনো ক্যামেরাতে তার ক্লিয়ার ফুটেজ আমরা পেয়ে যাবো আশা করি, আমি আশাবাদী। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু সময় লাগবে। আমি সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আর ইতিমধ্যেই আপনারা যিনি অপারেশনটা ঘটিয়েছেন তার একটা ছবি আপনারা দেখেছেন। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। 2 দিনের এই ভোট গ্রহণ চলবে আগামীকালও। আর ভোট গ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কার কথা জানান জামায়াত এনসিপি সমর্থিত আইনজীবী প্যানেলের প্রার্থীরা। তবে ভোট গ্রহণে দলীয় প্রভাব নেই বলে দাবি বিএনপি আইনজীবীদের। এবারে নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারে নির্বাচনে নেই। বিভিন্ন পদে আওয়ামী পন্থী 41 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে এবং অভিযোগ তুলে গতকাল তারা ভোটও বর্জন করেন। গতকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ ভোট গ্রহণ চলবে, আগামীকালও তাই। এবং সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি, সদস্য পদে 7টি পদ সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। সমিতির মোট ভোটার 11,000-এর বেশি। সমস্যা সহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটি একটি সুন্দর ধারায় পরিচালিত হবে। তার মধ্যে কোনো রেশারেশি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। প্রতিটি ব্যালট পেপার যাতে বারকোড এবং স্বতন্ত্র কিউআর কোড সম্পন্ন করে সেগুলোকে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়। দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে 600 কিলোওয়াট পিক সম্পন্ন অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি সই হয়। সেখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেছেন, 2030 সালের মধ্যে ন্যূনতম 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া 10 বছরের মধ্যে এসএসসি, 12 বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। ভঙ্গুর অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদান এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন তিনি। বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিভাজন সৃষ্টি করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। আর ঢাকা 18 আসন থেকে মাদক নির্মূলে সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আলেম সমাজ। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। আমাদের যে শান্তিপূর্ণ দৈনন্দিন অর্থনৈতিক এবং সামাজিক ধর্মীয় জীবন, তা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারবো না। আলোচিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রায় 33,500 কোটি টাকার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। নিজস্ব অর্থে স্থাপনাটি নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজ তৈরি হলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন সহজ হবে, বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চল। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। এজেন্ডায় আছে 16টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায় 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে ফরাক্কা ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশের পদ্মা নদীতে ব্যাপকভাবে জলপ্রবাহ কমে যায়। আর তখন থেকেই শুরু হয় বাংলাদেশে পানি সংরক্ষণে আলাদা বাঁধ নির্মাণের আলোচনা। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। কুড়িগ্রামে মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। শহরের জর্জকোট মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, আদর্শ পৌরবাজার, হাসপাতাল পাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং শহরবাসীকে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। নদ নদীর পানিও বাড়ছে। ভারী বৃষ্টিতে রংপুর নগরীর মাস্টারপাড়া, বানিয়াপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা পরিষ্কার না করায় এই জলাবদ্ধতা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয় এবং আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তাতে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন নাজমুল হোসেন। নাজমুল, যেহেতু মাঝরাত থেকে ভারী বর্ষণ হয়েছে এবং এতে করে তো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখান থেকে দেখেই মনে হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও জলাবদ্ধ, অর্থাৎ যেই প্রশাসক কার্যালয় সেটিও এ থেকে নিস্তার পায়নি। কি বলছেন দায়িত্বরত যারা আছেন, এই যে দুর্ভোগ বা সংকট মোকাবেলায় কি করবেন তারা? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি জানতে পেরেছি, কুড়িগ্রামে মধ্যরাত থেকে এখন পর্যন্ত 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে শহরের প্রধান সড়ক সহ সরকারি বিভিন্ন দপ্তরগুলো, জেলা প্রশাসক কার্যালয় সহ খাদ্য গুদাম, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও 1 হাত থেকে দেখা যাচ্ছে 2 হাত পর্যন্ত পানি উঠে গেছে। এটার প্রধান কারণটা হচ্ছে কুড়িগ্রাম পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সেই সব ড্রেন হচ্ছে চিকন, সরু এবং সেগুলো যথাসময়ে পরিষ্কার বা যে জলাবদ্ধতা পানি নিষ্কাশন ব্যবস্থা সেগুলো না থাকার কারণে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেলেই এই অবস্থাটা সৃষ্টি হয়। এই ভোগান্তিটা কুড়িগ্রামবাসীর, বিশেষ করে পৌরবাসীর, এটা দীর্ঘদিনের, বছরের প্রতি বছরেই এই ভোগান্তিতে পড়া হয়। তবে দেখা যাচ্ছে যে প্রশাসন হোক কিংবা পৌর
কর্তৃপক্ষ তাদের কিন্তু মাথা ব্যথা নেই এটা নিয়ে, কেননা তারা তো বলতে গেলে এই বৃষ্টিপাতে সাধারণ মানুষের মতন চলাচল করে না, তারা আলাদাভাবেই তাদের গাড়ি ঘোড়া কিংবা বিশেষ পদ্ধতিতে তারা যাতায়াত করে, যার কারণে নাগরিকের যে দুর্ভোগটা সেইটা সুরাহা করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, কুড়িগ্রাম পৌর এলাকাটা একদম ছোট্ট একটা শহর, যেখানটায় ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো অবৈধ দখলদারদের দোকানঘর নির্মাণ কিংবা ফুটপাতের মতো ব্যবস্থা না থাকার কারণে এই ড্রেনের উপরেই দোকানপাট নির্মাণ করার কারণে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা তারা করছে না এবং তাদের তদারকিটাও নেই। আর দুর্ভোগটা যদি বলি, এটা যদি বৃষ্টিপাত আরও বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে আরও এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে এবং প্রতিদিন দৈনন্দিন কাজ সারার জন্য বিভিন্ন উপজেলা থেকে যেসব নাগরিক আসে সেবা নেওয়ার জন্য তারা কিন্তু এসে চরম দুর্ভোগে পড়ে, বিশেষ করে এই সরকারি দপ্তরগুলোতে এসে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে যে কোনো ধরনের পরিকল্পনাহীন ছাড়াই যে উন্নয়নগুলো হয় সেটা দূর করে পরিকল্পিতভাবে উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার যেন ব্যবস্থা করে, এরকম সাধারণ মানুষের দাবি। শুনছিলাম, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নাজমুল। কুরবানির ঈদ ঘিরে জমজমাট রাজধানীর মশলা বাজার, তবে গেলবারের তুলনায় এবারের দাম কিছুটা বেড়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু বোখারা। আমদানি পর্যায়ে মূল্যবৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, ঈদে অতিরিক্ত চাহিদার সুযোগ নেয়ার পাঁয়তারা চলছে, তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম হাঁকা হচ্ছে। ঈদকে সামনে রেখে চাঙ্গা মশলার বাজার, ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। তবে গত বছরের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। আমদানিকারক ও পাইকাররা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে এলসি খরচ ও জাহাজ ভাড়া। যে ইম্পোর্ট করছে 2-3 মাস সময় লাগিয়ে যায়, আমাদের বাংলাদেশের মানুষ যারা ইম্পোর্টার তারা তো একটু অন্য ধরনের দাম, একটু গ্যাঞ্জাম শুনছে, দাম বাড়ায় ফেলাইছে। সরবরাহ ঠিক, তাহলে তো দাম কমার কথা, সরবরাহ ঠিক আছে বলছে, কিন্তু আমরা তো ওই আগের দামে পাচ্ছি না। যদিও দোকানিরা বলছেন, যুদ্ধের পর খুব একটা এলসি খোলা হয়নি, আগের মজুত করা মশলা এখনো বাজারে ছাড়া হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আলু বোখারার। আলু বোখারা আগের তুলনায় গতবারের তুলনায় ডাবল বাড়ছে, মোটামুটি ডাবল অনেক বাড়ছে। যুদ্ধের করতে গিয়ে কিছু কিছু ঘাটতি ওটা দেখা আমাদেরকে আর কি মার্কেটে আসলে, কিন্তু যেসব মালগুলো ওই দিক থেকে আসে দু একটা মাল কাটতে থাকতে পারে। নর্মালি সমস্ত কিছুতে গিয়ে একটু একটু করে যেটা বাড়ে, এটা হয়তো মানে একটা আইটেমে বোঝা যায় না, কিন্তু ওভারঅলে গিয়ে সেটা এফেক্ট করে। দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জেও মশলার মজুত আছে যথেষ্ট, বলা হচ্ছে সরবরাহের ঘাটতি নেই। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, ভেদ করতে পারবে বর্তমান ভবিষ্যতের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, এমন দাবি ক্রেমলিনের। রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী বিবেচিত সারমাত মিসাইলের নতুন সংস্করণ এটি। চলতি বছরের শেষে নতুন এই মিসাইল মোতায়েন করবে মস্কো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:15 রাশিয়ার গোপন এক ঘাঁটিতে তখন পাহাড়সম ব্যস্ততা। এরই মধ্যে এলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ। মুহূর্তের ব্যবধানেই লঞ্চিং সাইলো থেকে উৎক্ষেপণ করা হলো এক নতুন মিসাইল, যা কেউ কখনো দেখেনি। এটি রাশিয়ার আলোচিত ক্ষেপণাস্ত্র সারমাটের নতুন সংস্করণ। প্রায় 1.5 দশক ধরে অত্যন্ত শক্তিশালী মিসাইলটির বিকাশে কাজ করে যাচ্ছিল রাশিয়া, যা এবার সফল হয়েছে। যুক্তরাষ্ট্র হোক অথবা ইউরোপ, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো লক্ষ্যবস্তুতে ওয়ারহেড পৌঁছে দিতে সক্ষম এই মিসাইল। মস্কোর দাবি, মিসাইলটির বিস্ফোরকের মোট শক্তি পশ্চিমা দেশগুলোর কাছে থাকা যে কোনো কিছুর চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী, যা সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শুধু ব্যালিস্টিকই নয়, বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। 35,000 কিলোমিটারেরও বেশি পাল্লা নিশ্চিতের পাশাপাশি এটির নির্ভুলতাও দ্বিগুণ। সবশেষ, বর্তমান ও ভবিষ্যতের সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে এটি। বলা বাহুল্য, রাশিয়ার এই মিসাইল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যাবে এতে। সারমাটে 10,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা গেলেও নতুন এই ক্ষেপণাস্ত্রের পেলোড সক্ষমতা প্রকাশ করেনি মস্কো। ধারণা করা হচ্ছে ঘণ্টায় এর গতিবেগ শব্দের চেয়েও 20 থেকে 25 গুণ বেশি।
সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। স্থলভিত্তিক নিউক্লিয়ার ফোর্সের লক্ষ্যবস্তু ধ্বংস এবং কৌশলগত প্রতিরোধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য আকারে সক্ষমতা বৃদ্ধি করবে। এর আগে একাধিক পরীক্ষণে ব্যর্থতা দেখেছে রাশিয়ান সারমাত ক্ষেপণাস্ত্র। 2024 সালের এক পরীক্ষাতে লঞ্চ সাইটেই ব্যর্থ হয় মিসাইলটির উৎক্ষেপণ। চলতি বছরের শেষে কৌশলগত স্থানে মোতায়েন করা হবে সারমাত মিসাইলের নতুন এই সংস্করণকে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।